জিপি ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, এই আয়োজন দেখেই বুঝতে পারছেন এবং শুরুতেই যেভাবে বলছিলাম, ঈদের বিশেষ আয়োজন। আমরা কিন্তু রাজকাহনের সেটে বসে নেই। আমরা আজ বাংলাদেশের ভীষণ পরিচিত এবং অনেক ভালোবাসার একজন রাজনীতিবিদের বাড়িতে তার ড্রয়িং রুমে বসে আছি। এই রাজকাহনে আমরা চেষ্টা করছি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, তাদের আসলে রাজনৈতিক জীবনের বাইরে যে জীবনটি আছে সেই জীবন নিয়ে কিছু আলোচনা করবার, তাদের সেই জীবনটি নিয়ে আপনাদেরকে জানাবার। ঈদের এই বিশেষ আয়োজনে আমার সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। দর্শক, আমাদের সাথে আজকে আছেন ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য এবং জামায়াত ইসলামের নেতা মীর আহমদ বিন কাশেম, যিনি আসলে সবার কাছে পরিচিত ব্যারিস্টার আরমান নামে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের আসার জন্য, অন্তত ধন্যবাদ এবং ঈদ মোবারক। এবং শুধু এখানেই শেষ নয়, যেহেতু শুরুতেই বলছিলাম যে ঈদের বিশেষ আয়োজন এবং বিশেষ এই আয়োজনে নিঃসন্দেহে রাজকাহনে তো কিছু চমক থাকতেই হয়। আমাদের সাথে আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আরমানের জীবন সঙ্গী, তার সহধর্মিণী। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে রাজকাহনে সময় দিয়েছেন। ঈদের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে স্পেশাল আয়োজনে রাখার জন্য। থ্যাংক ইউ। শুরু করি, একদম ছোটবেলার ঈদ দিয়েই শুরু করি। রাজনৈতিক জীবনে তো আমরা আসবোই, কিন্তু ছোটবেলাটা আসলে আপনার কোথায় কেটেছে? ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? সেই সময়টাতে আসলে আপনি যেহেতু একেবারে ছোটবেলা থেকে তো রাজনৈতিক জীবনে বড় হয়েছেন, ওই রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেই ঈদগুলো কেটেছে কিনা? জি, ছোটোবেলার ঈদগুলো পরিবারের সাথে তো অবশ্যই। আমার বাবার ঐতিহ্য ছিল, উনি এক রাস্তা দিয়ে যেতেন এবং আসার সময় বিভিন্ন মানে প্রতিবেশীদের বাসা হয়ে হয়ে আসতেন আর কি। আর আমার ঈদের দিনের সবচেয়ে প্রিয় যে মুহূর্তটা ছিল, আমার আম্মার একটা স্পেশাল ডিশ ছিল খুরমা দুধে ভেজিয়ে সকালবেলা আগের দিন রাখতেন, যাওয়ার সময় আমরা রোজার ঈদে বিশেষ করে দুধে ভেজানো খুরমা খেয়ে যেতাম আর কি। আমার মনে আছে যে ঈদের দিন সকাল হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি ওয়েট করে থাকতাম আমরা। আর ফেরত আসার পর আমার আম্মার হাতে বানানো জর্দা আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল। আর অবশ্যই এলাকার লোকদের প্রচুর প্রচুর লোকরা আসতো আমাদের বাসায়। ছোটোকাল থেকেই ভিড়ভাট্টার ভিতরে ঈদ করে অভ্যস্ত, এবং এটার মধ্যে আনন্দ, জনগণের সাথে মানুষদের কাছে থাকতে পারাটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। ছোটবেলাটা কি মানিকগঞ্জে কেটেছে নাকি ঢাকায় কেটেছে? আমার জন্ম মিরপুরে। আমার মিরপুরে উলিতে গড়িতে আমি বেড়ে ওঠা। আমার বাবার বাড়ি মানিকগঞ্জ, আমাদেরও সেই সূত্রে মানিকগঞ্জ, কিন্তু আমাদের মানিকগঞ্জে আসলে ওই বেড়ে ওঠা হয়নি। আমার একদম জন্ম থেকে সবকিছু। কিন্তু আপনি তো মানিকগঞ্জে, আপনার প্রচুর আসা যাওয়া আছে, মানিকগঞ্জের মানুষ আপনাকে খুব ভালোবাসে, সেটি কিন্তু আমরা সবসময় দেখেছি। ছোটবেলার ঈদ থেকে পাশে যিনি বসে আছেন তার জায়গাটাতে তো অবশ্যই আসতেই হবে। সেই ঈদ থেকে অন্যরকম আরেকটা ঈদ নিশ্চয়ই সেই বিয়ের পরের যে ঈদগুলো। দুটো ঈদের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে মায়ের হাতের জর্দাটার ওই ফ্লেভারটা কি বিয়ের পরের ঈদে পেয়েছেন? যে আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী খুব ভালো রান্না করেন এবং তার রান্না আমি খুব পছন্দ করি। তার আম্মার রান্না আমার খুব পছন্দ, আমার শাশুড়ির রান্না আমার খুব পছন্দ। তাদের বাসার সব কিছু রান্নার দিকটা আমার অন্যতম ফেভারিট। তো অবশ্যই ঈদের সময় সে যখন আমার জীবনে আসলো, তার রাত্রে রান্না করা পোলাও এবং কোরমা ছাড়া আমার ঈদ হয় না। আমি একটু ভাবির কাছে আসি। ভাবি, যতবার আসলে কথা বলছিলাম ততবার আমার মনে হচ্ছে যে উনি ভীষণ ভোজন রসিক একজন মানুষ। তাই কিনা আসলে ঈদের দিনটাও খুব রান্না করতে পছন্দ করেন কিনা? উনি উঠেই আসলে ঈদের দিনে নিশ্চয়ই আপনিও আসলে একটি রাজনৈতিক পরিবারে বিয়ে হবার পর এসছেন, তার মানে অনেক মানুষকে নিয়ে তো আপনারও আসলে ঈদটা করতে হয়। কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার বাবার সাইডেও অনেক মানুষজন এবং রাজনৈতিক ফ্যামিলি, এটা তো বলতেই হয়। আর আমি যখন মানে আমার শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পরে আসি, তখনও ওরকমই আমেজ ছিল। আমার বাবার বাড়িতে যেমন ছিল এখানেও ওরকমই ছিল। তো আলহামদুলিল্লাহ, ঈদের দিনটা আমি স্পেশালি তাদের জন্য খুব রান্না করার চেষ্টা করতাম সবসময়। ওই পোলাও কোরমাটা ওদের বাসায় হচ্ছে ঈদের দিন সবাই রোস্ট করে না, কিন্তু ওরা হচ্ছে কোরমাটা খুব পছন্দ করে, ওইটা স্পেশালি করা হতো সবসময়। নিজের হাতে আসলে সবই দিয়ে রান্নাটা করা হয়। আবার একটু আপনার কাছে আসি। ব্যারিস্টার আরমান হিসেবে আপনি পরিচিত, কিন্তু আপনার নামে কিন্তু আসলে আপনার বাবার নাম আছে এবং তিনিও আসলে ভীষণ পরিচিত একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা বলছিলাম এই যে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, রাজনীতি নিয়ে আসলে আপনার জীবনে পুরোটা জীবনেই আসলে এখনো পর্যন্ত কেটেছে যদি আমি ভুল না করে থাকি। রাজনীতির বাইরে গিয়ে আসলে ঈদে হয় না যে আমরা একটু বন্ধুদেরকে নিয়ে ঘুরি, এই বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি একটু যাই, ওরকম ঈদ কাটিয়েছেন কিনা? যে আমি যখন প্রবাসী ছিলাম
তখন একেবারেই রাজনৈতিক কোলাহল মুক্ত খুব নির্ঝঞ্ঝাট এটি কাটতে হবে আর কি। এবং আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি। আমার অন্যতম একটা প্রিয় কাজ ছিল যে ফোনে আম্মুকে ফোন করতাম। বিদেশ থেকে ফোন করা খুব সস্তা ছিল আর কি তখন আমি যখন ছিলাম। উনি আমাকে ফোনে ইনস্ট্রাকশন দিতেন, আমি রান্না করতাম। রান্না খুব ভালো, আমার রান্না করা খুব প্রিয় জিনিস একটা, নিজে রাঁধতে পছন্দ করি। কিন্তু ঈদের দিন আমি রাঁধতে খুব কষ্ট লাগতো, খালি মায়ের কথা মনে হয়। ভাবিকে কিছু রান্না করে খাইয়েছেন কিনা এখনো পর্যন্ত? না। আসলে আমার ওয়াইফ, আমার স্ত্রী যখন আমার জীবনে আসে তখন আমি রাজনীতির একটা দোরগোড়ায় চলে এসেছি। তো আসলে সত্যিকার অর্থেই তাকে একেবারে সময় দিতে পারি না আমি, আগেও পারিনি, এখনও পারছি না। তো সত্যি আমি বঞ্চিত করেছি তাকে, আমার কাছে মনে হয়। আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আপনি হয়তো শুরু থেকেই রাজনীতিবিদ হতে চাননি, রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, কিন্তু একটা দীর্ঘ সময় আপনার দেশের বাইরে কেটেছে, আপনি একটা অন্যরকম জীবন কাটাতে চেয়েছেন, আপনি ল পড়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন। ওই সময়টাতে কি কখনো ভেবেছেন আসলে এইভাবে রাজনীতিতে আসবেন, বা দেশের একটা জনগণের একটা দেশের দায়িত্ব আসলে আপনার কাঁধে আসবে, এটা কখনো ভেবেছেন কিনা? না, আমি আসলে খুব নির্ঝঞ্ঝাট জীবন পছন্দ করি। আমার ইচ্ছা ছিল যে আমি আইন পেশায় থাকবো এবং আদালতের মাধ্যমে জনগণের অধিকারের জন্য লড়বো। এভাবে রাজনীতিতে প্রবেশ করার কখনোই আমার ইচ্ছা ছিল না। আমার পিতার সাথে যদি এই অন্যায়টা না হতো, হয়তো আমি কোনোদিন এই রাজনৈতিক মাঠে আসতাম না। আমার বিচরণ ক্ষেত্র হচ্ছে আইন আদালত, এবং জনগণকে আইন আমি অধিকার পৌঁছে দেবো আদালতের যুদ্ধের মাধ্যমে। আমি আদালত ফোকাস ছিলাম, ওখানেই থাকতাম। আপনি তো মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছেন, নিঃসন্দেহে আসলে মানুষের দুঃখ দুর্দশা আপনি খুব কাছে থেকে দেখেছেন এবং তাদের জন্য লড়াইও করার সুযোগ হয়েছে আপনার। এখন আসলে আপনি যখন সংসদ সদস্য হয়েছেন, দায়িত্বটা তো আসলে অনেক বিশাল। এই জায়গাটি থেকে আপনি সংসদ সদস্য হয়েছেন, সেখানকার মানুষদেরকে ভালো রাখবার, তাদের খারাপ দিকগুলো থেকে সরিয়ে ভালো জায়গায় নিয়ে আসবার যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমাকে যখন যেদিন নির্বাচনের ফল প্রকাশ হচ্ছিল, আমি দেখলাম যে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি উৎসব করতে পারছি না। আমার আশেপাশে আমার কর্মীরা, আমার ভোট কর্মীরা, আমার সমর্থকরা উল্লাস করছিল। আমার কাছে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে যে অনেক কঠিন দায়িত্ব কাঁধে দেওয়া হয়েছে। মিরপুরে বড় হয়েছে, মিরপুরের মানুষের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। এখন আমার কাছে মনে হচ্ছিল যে এদের অধিকার রক্ষার দায়িত্ব আমার কাঁধে। আমি কেমন করে উৎসব করব, আমি কেমন করে খুশি হব? আমার কাছে মনে হচ্ছিল যে এই বোঝা আমি নিতে পারবো না। আমি অপকৃতিগ্রস্ত হয়ে যাচ্ছিলাম। তখন আমি আমার মাকে ফোন করি। তখন আমার মা কোরআনের একটা আয়াত পড়ে আমাকে সান্ত্বনা দেন যে সৃষ্টিকর্তা কাউকে এমন করে বোঝা চাপান না যেটা সে সইতে পারবে না। সৃষ্টিকর্তা যেহেতু তোমাকে বাছাই করছে, এই বোঝা বড় শক্তি তোমাকে তুলে দেবে। এটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমার সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নিজেকে সঁপে দেওয়া উচিত আর কি। তো আমি মনে করি না বিজয় হয়েছে, আমি মনে করি যে একটি ছোট পরীক্ষা উত্তীর্ণ হয়ে এর চেয়ে অনেক বড়, এর চেয়ে অনেক কঠিন একটা পরীক্ষার জন্য সৃষ্টিকর্তা আমাকে বাছাই করেছেন। আপনি পরীক্ষার কথা বলছিলেন তো, আপনার পুরো জীবনটার দিকে যদি তাকাই, মনে হয় আসলে একটা খুব যেই বয়সটাতে আসলে খুব আনন্দ করবার কথা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবার কথা, নিজের মতন করে থাকবার কথা, সেই সময়টা থেকেই আপনার জীবনে সেই স্ট্রাগলটা শুরু হয়েছে। সেই কষ্টের জায়গাটাতে যদি আসলে আমরা যাই, একটা অনেক বড় কষ্ট তো আছে, সেই আলোচনা তো নিশ্চয়ই হবে, কিন্তু পরীক্ষা তো আসলে আপনি একটা দেন নাই, অনেকগুলো পরীক্ষা আপনাকে দিতে হয়েছে। আমি একটু আবার ভাবির কাছে আসি। ভাবি, যেই দায়িত্বের কথা বলছিলেন ব্যারিস্টার আরমান, সেই দায়িত্বটাতে তো আপনি এখন ওনার সঙ্গী, আপনি সেই দায়িত্বটাতেও আসলে পেছন থেকে আপনাকেই কাজ করতে হচ্ছে। সাফল্য তো আসলে অর্ধাঙ্গিনী ছাড়া জীবনে আসে না। আপনার জায়গাটা থেকে একটু জানতে চাই, যখন তিনি ভোটের জন্য লড়াই করছিলেন, যেই সময়টাতে তিনি মুক্ত হয়েছেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এবং দ্বিতীয়বার যখন আমরা বলছি যে আমরা আসলে নতুন করে আরেকটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই সময়টাতে এই যে আসলে যে দায়িত্বটা ব্যারিস্টার আরমান পেয়েছেন, আপনি আসলে কি অনুভব করছেন? আমার ফার্স্ট থেকে মনে হচ্ছিল যে আসলেও পারবে না। মানে কেন পারবে না? কারণ আমি ওকে সবসময় খুব কাছ থেকে দেখি, যেটা আর কেউ দেখে না। যে ওর মানে ফিজিক্যাল অবস্থা অত ভালো না, যেহেতু সবাই জানে কেন ভালো না। তো ওইটার দিক থেকে আমার কাছে মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত ও আসলে পারবে না। এত দৌড়াদৌড়ি, এত মানে নিজের বলতে কিছু নাই, বিশ্রামহীন, সব কিছু মিলিয়ে। আর আমাকে একদম প্রথম থেকে, যেহেতু 8-9 মাস যাবতই কাজটা হচ্ছে, আমাদের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়েছে, কিন্তু আগে থেকে একটা প্ল্যান ছিল। তো আমাকেও সবাই তখনই যেতে বলতো, ওই 8-9 মাস আগ থেকেই বলতো যে তুমি ওর সাথে থাকো, ওর সাথে থাকো।
আমার কাছে মনে হচ্ছে আচ্ছা সময় হোক। তো একটা পর্যায়ে আর ওই আলাদা করার কোনো সুযোগ হয় নাই, যেটা ওর সাথেও আমি একদম একাকার হয়ে গেছি আর কি। নির্বাচনী একসাথে প্রচারণায় কি কোনো গিয়েছেন প্রোগ্রামে একসাথে? যাচ্ছে, হ্যাঁ ম্যাক্সিমাম প্রোগ্রামে হয়তো মানে একসাথেই যাচ্ছি, একসাথে যাওয়া হচ্ছে না কিন্তু একই প্রোগ্রামে আমরা দুজনেই থাকছি। আবার কখনো কখনো ও আলাদা থাকছে, আমি আলাদা থাকছি, এরকম আমাদের কোনো রাত মানে সকাল বিকাল ছিল না আর কি। তো একটা টাইমে এসে নিজেকেও ইনভলভ করে ফেলতে হয়েছে। তার মানে সহযোদ্ধার মতন হয়তো তিনি আপনার সাথে ছিলেন। এই যে সহযোদ্ধার কথা বললাম সেটি তো আসলে পরিবার থেকে, এবং সেই সহযোদ্ধার জায়গাটিতে আপনি নিশ্চয়ই আপনার বাবাকে দেখেছেন, আপনি আপনার আম্মার কথা বলছিলেন, আপনি নিজে যখন জয়ী হয়েছেন আপনি সবার আগে ওনাকে ফোন করেছেন। ওই অনুভূতিটা তো আমরা শুনলাম। একটু আবার ঈদের অনুভূতিতে আসি। এবারের ঈদটা তো নিঃসন্দেহে আপনার জন্য একেবারে ভিন্ন রকম একটা ঈদ হতে যাচ্ছে। আপনি নিজের পরিবারের সাথে আপনি আসলে এখন একজন এমপি হয়েছেন, যারা সাধারণ জনগণ আছেন তারাও এখন সবাই নিশ্চয়ই আপনার পরিবারের অংশ। তাদেরকে নিয়ে ঈদ করছেন, কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? না, আমার কাছে আমার কাছে মনে হয় যে আমি তো ঈদের বাজার করবো, আমার এলাকার কয়জন মানুষ ঈদের বাজার করতে পারছে। ইফতার খাওয়ার সময় এই জিনিসটা খুব বেশি কষ্টদায়ক যে আমি ইফতার করছি, আমার এলাকায় আছে এমন কেউ আছে কিনা যে ইফতার করতে পারেনি। আমি সেহরি করছি, কয়জন আছে সেহরি করতে পারেনি। এই জিনিসটা খুব তারা আমাকে নিজে খুব কষ্ট দেয়। আমি এদিন আমার এলাকায় অনেক বড় বড় শপিং আছে, তো সেই মালিকদের কাছে গেলাম, তো যে দেখলাম যে আমি মালিকের সম্বোধনা দিচ্ছে, আমি ঢুকছি দেখলাম বাইরে এক সারি ফকির দাঁড়িয়ে আছে, মানে ভিক্ষুক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা। তো আমি চিন্তা করলাম যে এরাও তো আমার দায়িত্বের ভেতরে। তো ঈদটা আসলে আমার জন্য খুবই, আমার কাছে মনে হচ্ছে যে এবার ঈদে যারা ঈদ করতে পারছে না তাদের প্রতি আমার দায়িত্ব আছে, তাদের জন্য কী করতে পারলাম। এই দায়িত্ববোধের কারণে আমার কাছে আসলে ঈদটা এবার আনন্দময় হবে না মোটেই। রাজনৈতিক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গিয়েছেন আপনি। সেই চড়াই উত্তরায় আপনার বাবা সংশ্লিষ্ট ছিলেন। ওই চড়াই উত্তরায়ের সময়টাতে হয়েছে না যে বাবাকে ছাড়া ঈদ করতে হয়েছে, সেই সময়টাতে নিঃসন্দেহে মন খারাপ ছিল। ওই কোনো একটা ঈদের স্মৃতি মনে পড়ে কি? জি, আমার বাবাকে গ্রেফতার করা হয় 2012 সালে। এরপর থেকে আমাদের আসলে ঈদ হয়নি। ঈদ মানেই ছিল নামাজটা পড়েই জেলখানার দিকে রওনা হওয়া। আমার আমার বাচ্চাদের আমার দাদা খুব প্রিয় ছিল। তারা যতক্ষণ দাদাকে চোখে না দেখতো ততক্ষণ পর্যন্ত ঈদ হতো না। ঈদ মানেই আমাদের যে জেলখানার ফটকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা, এটাই ছিল বাচ্চাদের সাথে রোদের ভিতরে, ধুলার ভিতরে। তারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক বন্দীদেরকে অনেক কঠোরতার মধ্যে যেতে হয়। তো অনেকগুলো রুম ছিল, কিন্তু একটা রুম ছিল রাজনৈতিক নেতাদের জন্য, এবং কারা কারা আসছে গোয়েন্দা বাহিনী সেটা চেক করতো। আমার মনে আছে বাচ্চাদের কোলে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আর গোয়েন্দা বাহিনী সবার চেক করছে কারা আসছে। আমার মনে আছে সারুদ্দিন কাদের চৌধুরী সাহেবের ফ্যামিলি, আমাদের একই জেলায় আমরা ছিলাম, আরও জামাতের বিভিন্ন নেতার ফ্যামিলিরা ছিল। সব ফ্যামিলিরা রোদের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক ভিড় ঠেলে ঘামতে ঘামতে। একবার যখন বাবার সামনে দাঁড়ালাম তো সেই মুহূর্তটা মনে হতো ঈদ। বাচ্চারা দৌড়ে দাদার কাছে যেত, দাদা কোলে নিত, বাসা থেকে রান্না করে খাবার আমরা খাওয়াতাম। এটি ওই মুহূর্তটাই আমার ঈদ ছিল। আবার যখন চলে আসতে হচ্ছে তখন মনে হচ্ছে যে কলিজার টুকরোটা রেখে আসছি। তো ঈদের দিন বাবাকে জেলখানে রেখে বের হয়ে আসাটা যে কত কঠিন, যারা এর মধ্যে যাচ্ছে না তারা কি বুঝতে পারবে না। একটু ছোটবেলার স্মৃতিতে আবার যাই একটু এড করি এটার সাথে। আমাদের লাস্ট ঈদটাতে তখন অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে, তো আমাদের খুব কড়াকড়ির মধ্যে ঢাকা জেলে দেখা করতে হবে। তখন আর ওনাকে দেখা করার জন্য গেটে নিয়ে আসেনি, আমাদের ভিতরে যে কন্ডেম সেলটাতে রাখা হয়েছে সেখানে দেখা করতে হবে। তো আব্বু হচ্ছে মানে একদম ইয়েটার মধ্যে গেটে, আর আমরা ঢোকার পরে একটুখানি জায়গা ছিল, তো বাচ্চারা খুব দৌড়ায় দাদাভাইকে যখন ধরতে গেছে, দাদাভাইও মানে আমার শ্বশুর বাচ্চাদের কাছে যখন আসতে গেছে তখনই গার্ডরা এত বকা দিল আব্বুকে, মানে একদম খুব বাচ্চাগুলো ভয়। আর আব্বু পরে বলছে আপনি বের হচ্ছেন কেন, আপনি বের হচ্ছেন কেন, মানে খুব মানে মনে হয় যে কাকে তারা বকা দিচ্ছে। অনেক রকমের অভিজ্ঞতাই তো আছে ঈদে। আপনাদের বিয়ের গল্পটা একটু জানতে চাই। বিয়েটা আসলে কিভাবে হয়েছিল, পারিবারিকভাবে নাকি নিজেদের পছন্দে হয়েছিল? পারিবারিকভাবে। আমি তো বিয়ের জন্য তৈরি ছিলাম না, ইংল্যান্ড থেকে ফিরে এসেছি। লিগ্যাল ক্যারিয়ার প্রথম 5 বছর হচ্ছে মানে গাধার খাটুনি।
তো আমি মোটেই তৈরি ছিলাম না, আমি একটু প্র্যাকটিসটা দাঁড়াক সময় বিয়ে করবো। আমি প্রথম যাকে দেখেছি তাকে আমার মনে ধরে গেছে আর কি। এবং সেখান থেকে এই দীর্ঘ পথ চলা আপনাদের, এই পথ চলা আসলে চড়াইউতটা যে আছে সেটি আমরা বলছিলাম, সেখানে একটা আয়নাঘর নামের আসলে আপনাদের জীবনের একটা বিভীষিকা আছে। 2016 সাল, সেই 2016 সালে মিরপুরের কথা আপনি বলছিলেন, যে এই মিরপুরের আপনার বেড়ে ওঠা, যে মিরপুর নিয়েই আসলে আপনার সব চিন্তা, এখন আপনি সেই মিরপুরেরই আছেন। সেই আয়নাঘরের জীবনটা কেমন ছিল সেই সময়টাতে? হঠাৎ করে যেদিন আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়, আপনার বাড়ি থেকেই আমি যতটুকু জানি আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ভাবি কি সেদিন বাসায় ছিলেন কিনা, কেমন মানে কি পরিস্থিতিতে ছিলেন আপনারা? জি, আমি বাসায় ছিলাম। আর আমাদের আমি একটু বলি যে একটুখানি অ্যাড করতে চাই, ও প্রায় 2 বছর যাবৎ বাসায় থাকতে পারে না, তো ওকে একটা আলাদা বাসা নিয়ে দেওয়া হয়েছে মিরপুর ডিএইচএসে। তো ওখানে আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আসতাম, আর যেদিন ওকে নিয়ে যাওয়া হয় সেদিন আমি, বাচ্চারা এবং আমার ছোট ননদও ছিল। তো আমাদের সামনে থেকেই ওকে, মানে আমি প্রায় 10-15 মিনিট গেটে দাঁড়িয়ে ওদের সাথে খুব তর্ক করি, কিন্তু একটা মুহূর্তে ওরা বললো যে আমাকে এখন এগ্রেসিভ হতে হবে আমাদেরকে, ওইটা বলেই ওকে টেনে হিস্ট্রি নিয়ে চলে যায়। এই দীর্ঘ সময়টায় আসলে এই ঈদগুলো কেমন কেটেছে জীবনে? আমাদের বাসার যেটা হয়েছিল, আমাদের বাসা একদম সিলগালার মতো করে রাখা হয়েছে, কোনো মানুষ আসতে পারবে না, মানে আমরা জাস্ট বের হতে পারবো। তো বাচ্চারাও খুব, একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে আসলে আমার বাচ্চাগুলো তো বুঝতে পারছে না ঈদটা যে আনন্দের, ওদেরকে আমার যেভাবেই হোক বুঝাতে হবে যে আমি ওদের জন্য যে কার্ড বানানো, করা, ঈদ মোবারক লেখা, আর্ট করা, এগুলো আস্তে আস্তে ওদেরকে নিয়ে শুরু করলাম এবং রান্না বান্না শুরু করলাম আবার নতুন করে, মানে ওইটার জন্য যে আমার বাচ্চারা জাস্ট বুঝুক যে ঈদ মানে মন খারাপ না বা কান্নাকাটি না, ঈদ মানে আনন্দ, মানে খুশি, ঈদ মানে অনেক উৎসব, আমাদের জন্য তো এটা উৎসব। বাচ্চাদের কথা আসছে বারবার, আমরা একটু তাদের সাথেও আলোচনা করতে চাই। দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকনের বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আমরা নিশ্চয়ই ব্যারিস্টার আরমানের পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আপনাদের পরিচয় করে দিব। জিপি ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আমাদের এই আয়োজনে আছেন ব্যারিস্টার আরমান, ঢাকা 14 আসনের সংসদ সদস্য। ব্যারিস্টার আরমান, আপনার পরিবার নিয়ে আমরা আলোচনা করছিলাম, এতক্ষণ ভাবির সাথে আলোচনা করেছি। আপনার সন্তান কয়জন, তাদের সম্বন্ধে একটু আপনার কাছে শুনতে চাই। আমার আলহামদুলিল্লাহ 2 মেয়ে। বড় মেয়ে আয়েশা তাকওয়া, আমাকে যখন গুম করা হয় তখন ওর বয়স ছিল 4 বছর। আমার ছোট মেয়ে মারিয়াম বুশরা, আমাকে যখন গুম করা হয় ওর বয়স ছিল 3 বছর। আমায় যখন যে কজন আমার উইটনেস আমাকে নিয়ে যাওয়ার, আমার বড় মেয়ে তার মধ্যে একজন। ছোট মেয়ে ছিল কিন্তু বুঝতে পারি বেশি ছোট ছিল আর কি। আয়নাঘরে যে সময়টাতে ছিলেন 2016 থেকে 2024 পর্যন্ত, বাবাকে তো আগে হারিয়েছেন, মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি বলছেন একদম 4 বছর এবং 3 বছরের সন্তানদেরকে রেখে আপনি নিজেও হয়তো জানতেন না আপনি আসলে কোথায় আছেন, কেমন আছেন। আয়নাঘরে তার মানে আপনার অনেকগুলো ঈদ গেছে, বুঝেছেন কি আসলে ঠিক কবে ঈদ হচ্ছে কবে হচ্ছে না? আমাকে যদি ওখানে না হতো এবং কেউ যদি আমাকে বলতো যে এরকম একটি জায়গা বাংলাদেশের ভিতরে আছে, আমি হয়তো বিশ্বাস করতে পারতাম না। কেমন করে সম্ভব যে একটি অন্ধকার ঘরে একজনকে আটকে রাখা হবে? আমাকে বলা হতো না আমি কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম সেটাও তারা বলতো না। আর ধারণা করে হতো খাবার দেখে, যখন রুটি সবজি আসতো তখন ধারণা করতাম যে সকাল হয়েছে, এরপরে খাবার আসছে দুপুর, এরপরে খাবার আসছে রাত। সবচেয়ে কষ্ট হতো নামাজ বুঝতে পারতাম না, এবং আমাকে এক ঈদের পরপর, মানে রোজার ঈদের পরপর আমাকে গ্রেফতার করা হয়, গুম করা হয়। তো আমি অনুমান করতে পারছিলাম যে অনেকদিন হয়ে গিয়েছে। চিন্তা করতাম যে কীভাবে, মানে নামাজও পড়তে পারছি না, রোজা কীভাবে রাখবো। মজার ব্যাপার হলো যে ওখানে নামাজের সময় বলতো না, কিন্তু রমজান মাসে হঠাৎ করে একদিন আমাকে বলা হলো যে রোজার চাঁদ দেখা গেছে, সেরে দেওয়া হবে, ইফতার দেওয়া হবে। এই একটা জিনিস তারা বলতো। তো সারা বছরের মধ্যে শুধু রমজান মাসটা তারা বলতো। এই রমজান মাস দিয়ে আমি হিসাব করতাম আমার 1 বছর হয়েছে কিনা। যখন এই রমজান মাস কানে আসতো তার মানে আমার এই অন্ধকার 1টি বছর পার হয়ে গেছে। তো এই রমজান মাস দিয়ে আমি হিসাব করতাম 8টি রমজান সে অন্ধকার ঘরে কেটেছে। এবং রমজানের শেষে তারা বলতো যে চাঁদ দেখা গেছে, আর রোজা রাখা লাগবে না, তার মানে পরের দিন ঈদ। সেই ঈদের দিনটাতে কেমন করে কাটিয়েছেন? ঈদের দিনে আসলে সেখানে আপনাদেরকে আলাদা করে কোনো কিছু দেওয়া এই বললো রাতেরবেলা যে চাঁদ দেখা গেছে, তো আমি তো খুব কষ্ট লাগলো, কারণ চাঁদ রাতটা ছিল আমার সব একমাত্র যেদিন আমি একটু পরিবারের সাথে সময় দিতে পারতাম। খুব মনে হতো বাচ্চাদেরকে কেমন আছে, কীভাবে আছে। প্রথম ঈদটার মতো কঠিন দিন আর ছিল না। আমার নিজের কষ্ট হচ্ছে, বাচ্চাদের কথাই বেশি মনে হচ্ছিল যে ওদেরকে কে ঈদের কাপড় কিনে দিল। ঈদের দিন আমার বড় মেয়ে আমার সাথে ঈদগাহ যেতে খুব পছন্দ করতো।
ও আমার একদম লেগে থাকতো সবসময়ের সাথে সাথে। শেষ আমার ঘুমের আগের ঈদটা আমি ওকে নিয়ে দিয়ে গেছি। তো আমার কাছে মনে হতো যে আজকে নিশ্চয়ই মাকে বলতেছে যে বাবা কোথায়, এই চিন্তাটা আমার বুকটা ছেড়ে খাচ্ছিল আর কি। তো ঈদের দিন সকালে নর্মালি ওরা খেতে দিত রুটি আর সবজি, সেদিন দেখলাম তারা দিল লুচি এবং সেমাই। তো একটু ভালো লাগলো সেমাই দেখে, কিন্তু আমার খারাপ লাগলো যে এত অল্প দিয়েছে। আমি দেখলাম যে আমি যদি স্বাভাবিকভাবে খাই শেষ হয়ে যাবে। তার মনে আছে আমি এক আঙুল দিয়ে খেয়েছিলাম, যাতে একটু সময় বেশি লাগে আর কি। আর মনে চোখ দিয়ে দু চোখ দিয়ে পানি পড়ছিল, চিন্তা করছিলাম যে আমার বাচ্চারা খেয়ে আছে, ও ঈদের দিন কী করছে, খুব কষ্ট করেছিল। কখনো কি ভেবেছিলেন যে এই ঈদের পরের ঈদটা হয়তো আমি বাড়িতে নিজের আপনজনদের সাথে করতে পারবো? সেই অনুভূতিটা কি কাজ করছিল সেই সময়? তাই আমি চিন্তা করতাম যে 3 মাস পর্যন্ত ছেড়ে দেওয়ার রেকর্ড আছে। যখন 3 মাস পার হয়ে গেলো তখন আমার আশাটা চলে গেল। আমি চিন্তা করলাম যে আমি এরকম বড় কেউ না যে আমাকে এদের রেকর্ডটা সৃষ্টি করবে। সো আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হত্যা করা হবে। তো আমি আসলে বের হব এই আশা চলে গিয়েছিল। সেই আশাটা তো নিশ্চয়ই আপনার পরিবারের সদস্যদের মধ্যে ছিল। আপনার বড় মেয়ে আমাদের সাথে আছেন, আপনাকেও ঈদের শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে একদম ছোটবেলা থেকে আসলে একটা লম্বা সময় বাবাকে ছাড়া ঈদ করতে হয়েছে, নিঃসন্দেহে মন খারাপের ঈদ ছিল সেই ঈদগুলো। আমি একটু মন খারাপের জায়গাটাতে যেতে চাই না। অনেকটা লম্বা সময় আমরা মন খারাপ নিয়ে তো গল্প করেছি, এবারের ঈদে তো বাবা আছে, কেমন লাগছে? ভালো আলহামদুলিল্লাহ। বাবাকে নিয়ে কি কি করার প্ল্যান আছে? শপিং করা হয়েছে নিশ্চয়ই, ঈদের শপিং কেমন হয়েছে? শপিং আমরা একটু সেই গল্পগুলো শুনি। গিয়েছি, এখনো দেখেছি কিন্তু কেনা হয়নি, বাট ইনশাল্লাহ মানে ঈদের দিন একসাথে কাটানোর চিন্তায় আছে। বাবার খুব প্রিয় জিনিস, বাবা যতটুকু আমরা কথা বলে মনে হলো যে বাবা খেতে ভীষণ পছন্দ করে। আপনার কি একটু রান্না বান্না করতে ভালো লাগে বা বাবার জন্য রান্না করা হয়? ঈদের দিনগুলোতেও কি করা হয়? ঈদের দিনে আমি এখন পর্যন্ত কিছু করিনি, বাট এবার ইনশাল্লাহ কিছু বানানোর চেষ্টা করবো, ডেজার্ট বা স্ন্যাক্স কিছু। বাবার সবচেয়ে প্রিয় খাবার কি? প্রবাবলি শ্যামাই বললো অনেকবারই, শ্যামাই আর পায়েস আই থিঙ্ক, ইয়া। এই কারণে আপনি ডেজার্ট তৈরি করতে চাচ্ছিলেন, যেহেতু বাবার আসলে প্রিয় খাবার। এই যে লম্বা সময়টা আসলে বাবাকে ছাড়া ঈদ করেছেন, তখন মনে হচ্ছে না যে বাবা আসলে বাবার সাথে ঈদ করলে এটা করবো সেটা করবো, মানে চেকলিস্টটা তো তার মানে ভীষণ লম্বা। চেকলিস্টগুলো কি আসলে পূরণ হচ্ছে? বাবা কি আসবার পরে সব কিছু পূরণ করছে? জি, আসলে আমাদের কাজিন একসাথে হলে সবার একটা ইয়ে ছিল যে আব্বু আসবে, আমরা এটা এটা করবো ঈদের দিন, সবাই একসাথে মিলে চেকলিস্টগুলো এখন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। যা কিছু বাবার কাছে আসলে আশা ছিল বাবা কিনে দেবে, সেগুলো কিনে দিচ্ছে তো? জি 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 আলহামদুলিল্লাহ। জি, এই যে আসলে বাচ্চাদেরকে রেখে একটা লম্বা সময় ঈদ করেছেন, বা এর আগেও একটা লম্বা সময় আপনার ওরকম গেছে, এবারের ঈদটাতে তো শুধু নিজের বাচ্চারা নয়, পুরো যাদের দায়িত্ব আপনি নিয়েছেন তারা সেই বাচ্চাগুলো সবাইকেই আপনার নিজের মতন করে চিন্তা করতে হচ্ছে। বাড়িতে নিশ্চয়ই অন্যরকম একটা আবহ আছে, সবাই আসবে, সবার সাথে আলোচনা হবে, কথা হবে। ঈদের দিনের সকাল থেকে রাত পর্যন্ত আসলে দিনটা কেমন কাটে? এখন তো আসলে খুব ব্যস্ত কাটবে। বিশেষ করে আমি চেষ্টা করব যে ঈদের দিন বঞ্চিত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করছি, তারা যদি অ্যাটলিস্ট কিছু রান্না করতে পারে। তো আমি বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় দাতা সংগঠনের সাথে যোগাযোগ করছি বস্তুগুলোতে, বিশেষ করে যেন ঈদের দিন তারা একটু সেমাই, একটু দুধ, একটু চিনি সব করে বাসায় দিতে পারে, এই উদ্যোগ নিয়ে চেষ্টা করছি। আপনি বঞ্চিতদের কথা বলছেন, তো রাজনৈতিকভাবে তো একটা লম্বা সময় আপনারা বঞ্চিত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নানানভাবে আসলে বঞ্চিত করা হয়েছে। এখন যখন আপনারা আসলে সংসদে বিরোধী দল হয়েছেন এবং রাজনীতি করার এইভাবে সুযোগটা পেয়েছেন, একটা ভীষণ রকম উল্টো একটা জায়গাতে এসে দাঁড়াতে পেরেছেন, সেই শক্তি সামর্থ্য দেখাতে পারছেন, ওই কমিটমেন্টটা কি আসলে বাংলাদেশের জনগণ আপনাদের কাছ থেকে পাবে কিনা, যে এর পরে আসলে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আপনারা যতখানি বঞ্চিত হয়েছেন অতটুকু বঞ্চিত হতে হবে না? এটা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। আমাদের দেশের ক্ষমতার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই, ক্ষমতার ভারসাম্য নেই, যার কারণে অনেক সময় সদিচ্ছা থাকার পরেও দেখা যায় যে ক্ষমতায় যেয়ে তারা জুলুম করে বসে। তো এটা আমাদের এটাই হচ্ছে জুলাই সনদের মূল ভিত্তি। জুলাই সনদ আমরা এই জন্য এত বেশি চাই যে জুলাই সনদ হলে ক্ষমতার একটা ভারসাম্য আসবে, কারণ একক হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা চলে যাবে না। এটা যদি হয় তাহলে নিশ্চিত হবে যে যা খুশি তাই কেউ করতে পারবে না, যেই হোক। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে সবাইকে নিয়ে আসলে তো থাকতে হবে। আপনার
সন্তান দুজনই কন্যা। একটা আমি যদি ট্যাবু বলি বা মিথও বলি, একটা ধারণা আসলে কাজ করেছে যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আসলে নারীদেরকে কতখানি সামনে এগিয়ে যেতে দিবে সেটা নিয়ে একটা বিরাট বড় আলোচনা সমালোচনা হয়েছে। আপনার যেহেতু দুজন সন্তানই কন্যা সন্তান, আমি এই জায়গাটাতে একটু ফিরবো। এই ঈদের আনন্দের মধ্যে নিশ্চয়ই নারীদের জন্য আপনি কোনো আনন্দের বার্তাই আমাদেরকে দেবেন। একটা বিরতি নিয়ে ফিরবো। জি-পেচ ইস্পাত নিবেদিত ঈদের এই বিশেষ রাজকাহনের আয়োজন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-পেচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ আয়োজনে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ব্যারিস্টার আরমানের সঙ্গে তার বাড়িতে আছি, তার বাড়ির ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। ব্যারিস্টার আরমান, বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলাম যে আপনি দুজন কন্যা সন্তানের জনক। জামায়াত ইসলামীর নির্বাচনী প্রচারণা যেটি খুব বেশি সমালোচিত বা আলোচিত হয়েছিল সেটি হচ্ছে যে আসলে মেয়েরা জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কতখানি এগিয়ে যাবে, তারা তাদের কাজগুলো তাদের মতন করে করতে পারবেন কিনা। আপনি আসলে একজন বাবা হিসেবে, বিশেষ করে কন্যা দয়ের বাবা হিসেবে আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেছেন? জি, আমি মনে করি যে জামায়াত ইসলামী যদি তাদের যে আদর্শ নিয়ে তারা চলতে চায় তাহলে বাংলাদেশের মেয়েরা সত্যিকার অর্থে লিবারেটেড হবে। আমরা মনে করি যে একজন মেয়ে শুধুমাত্র তার কাপড় চোপড় এবং শরীর নয়, তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা, এগুলো সব মিলে একজন নারী। আমরা মনে করি যে তার পূর্ণ স্বাধীনতা আমরা বিশ্বাসী। আমি যেমন আমার নির্বাচনী প্রচারণায় যারা কাজ করেছেন তার 50% ওমেন। আমি জানি না, যেহেতু আমাদের ডিজিটাল পদ্ধতি নাই, কয়টা ভোট পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত যে অধিকাংশ ভোট নারীদের ভোট ছিল। এবং এই আস্থার জায়গাটা জামাত অর্জন করতে পেরেছে যে নারীরা মনে করেন যে আমরাই তাদেরকে তাদের অধিকার দিতে পারবো। তার মানে নারীরা বাংলাদেশে আসলে যেভাবে কাজ করতে চান জামায়াত ইসলামী তাদেরকে ঠিক সেভাবেই কাজ করতে দিতে আগ্রহী। সম্ভবত আপনার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু আপনার সাথে পরিচয় হই। আপনার নামটা একটু শুনতে চাই শুরুতেই। আমার নাম মারিয়াম বসরা, আপনি এখন কোন ক্লাসে পড়েন? ক্লাস 5। বা অনেক বড় হয়ে গেছেন। সেটি কেন বলছিলাম যে বাবা আসলে একটা লম্বা সময় তো আপনাদের থেকে দূরে ছিলেন। এই যতদিন আসলে বাবা ছিল না তখন তো নিশ্চয়ই দেখতেন যে আপনার অন্য বন্ধু বান্ধবরা তারা সবাই বাবার সাথে ঈদ করছে, স্কুলের প্যারেন্টস মিটিংয়ে বাবা আসছে। আপনি তো বাবাকে মিস করেছেন কিনা সেই সময়গুলোতে? নট রিয়েলি, লাইক এত বেশি না, কাজ আমি আমার বাবাকে বেশি দেখিনি ছোটবেলায়। আমি বেশিরভাগ আমার মায়ের সাথে থাকতাম, সো দ্যাটস ওয়াই আই ডিডন্ট অ্যাকচুয়ালি রিয়েলি মিসড হিম, অ্যান্ড মেবি আই ডিড সামটাইমস বাট নট রিয়েলি, আনফর্চুনেটলি। সহজ সরল স্বীকারোক্তি। আসলে বাবাকে বোঝার তো সময় হয় নাই, বাবা থাকলে কি হতো সেটি তো উনি বুঝতে পারেন না। এই যে অনুভূতিটা বাবা হিসেবে আপনার একটু কষ্ট লাগছে এটা শুনে, এটা আমি বুঝতে পারছি। এখন আসলে সেই জায়গাগুলো, সেই কষ্টগুলো পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো? চেষ্টা করছি, কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি শুরু করার পর সত্যিকার অর্থে যারা বঞ্চিত হচ্ছে তারা হচ্ছে আমার মেয়েরা, আমার মা, ওয়াইফ, আমার মা। তাদেরকে সবচেয়ে বেশি কম মানে আমাকে সবচেয়ে কম পায় তারা আর কি। সৃষ্টিকর্তা আমাদের এমন একটা জায়গায় রেখেছেন যেখানে আমি আরেকজনের জন্য কিছু করতে পারছি, কিন্তু অধিকাংশ মানুষ চাইলে এটা করতে পারে না। যেহেতু আমি এমন জায়গায় আছি যে আমি আরেকজনের জন্য কিছু করতে পারছি, যাদেরই এই অবস্থায় আছেন তাদের সবার অন্যের জন্য কিছু করা উচিত। এই যে বাবা এখন এমপি হয়ে গেছেন, স্কুলের বন্ধু বান্ধবরা নিশ্চয়ই অভিনন্দন জানিয়েছেন। কেমন লাগছে যে বাবা এমপি? মানে একটু নিজেকে অন্যরকম কি লাগে নাকি স্কুলে গেলে ক্লাসে? ওই বন্ধু বান্ধবদের সাথে কেমন গল্প হয় এটা নিয়ে? ভালো, বেশি না, কাজ দে আর নট ইনটু পলিটিক্স, দে আর ইনটু আদার স্টাফ। বড় হয়ে পলিটিক্স করবার ইচ্ছা আছে? বাবার মতো পলিটিশিয়ান, রাজনীতিবিদ হওয়ার ইচ্ছা আছে কি? Actually, not really. I'm very sorry. না, এখানে সরি হওয়ার তো আসলে কিছু নেই। যে Yeah, no, politics is not my thing. যাপিত জীবনে তো আসলে অনেকগুলো বছর কাটিয়েছেন। যদি রাজনীতিবিদ না হতেন এবং যদি লয়ারও না হতেন তাহলে আসলে কি হতেন? ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল হচ্ছে পাইলট হওয়ার। সারা দুনিয়া ঘুরে বেড়াবো, ঘুরতে খুব পছন্দ। আমার খুব মানে ঘোরাঘুরি করতে, ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় আমার খুব শখ ছিল যে আমি পাইলট হবো, তাহলে ফ্রিতে সারা দুনিয়া ঘুরতে পারবো। অবসর সময়টা যাপন করবার সময়টা তো নিশ্চয়ই খুবই কম পান। একটা লম্বা সময় আয়না ঘরে ছিলেন, সেখান থেকে বেরিয়ে সেই একটা বিশাল বড় দায়িত্ব। এরপরেও অবসর সময়টা যখন পান তখন আসলে কি করা হয়? আমার ফেভারিট পাস টাইম হচ্ছে মুভিজ। প্রচুর মুভি দেখি, তো সময় পাই না একদম। গত 4-5 মাসে আমি কিছুই জানি না কোনটা আসছে, বাট এখন যেহেতু অনেক শিক্ষণীয় মুভি বের হয় রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে, আমি 4-5 ঘন্টার একটা বই আর 1-1.5 ঘন্টার একটা মুভি, মানে ইকুয়ালি এডুকেটিং আর কি। তো আমি মুভি খুব পছন্দ করি, তো ফ্রি টাইম পেলেই চেষ্টা করি মুভি, টিভি শোজ এগুলো দেখার জন্য। আমি মনে করি যেটা আমার
নলেজ বেসটাকে বৃদ্ধি করে এটা আর কি। জীবনের একটা বড় পরিবর্তন এসছে, ছোটবেলায় নিজের জন্য কাপড় কিনতেন, এখন হয়তো বাচ্চাদের জন্য কাপড় কিনতে যেতে হয়। এই অনুভূতিগুলো, এই আনন্দের স্মৃতিগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার। না, আমি বাচ্চাদের সাথে শপিংয়ে গেলে আমার খুব মজার, মানে আমি তো আসলে ওদেরকে বড় হতে দেখিনি, তো আমার সব কিছু বাচ্চাদেরকে, তো আমি এখনও শপিংয়ে গেলে না বাচ্চাদের ফ্রকের দিকে চোখ যায় বেশি, কারণ আমি লাস্ট ওটা কিনেছি ওদের জন্য। এখন তো আমি এরা বড় হয়ে গেছে আর কি, এখন ওদের নিজস্ব চিন্তা টিচু ডেভেলপ করেছে। তো আমি সবসময় মেয়েদের পক্ষে মার কিছু দাবি আদায় করতে পারে আমাকে বলে, আমি মার কাছে দাবি আদায় করে দিই আর কি। সো শপিং টপিং সব কিছুর জন্য আই এম ইন দেয়ার সাইড। আবার মেয়েরা তার মানে একটা টিম হয়ে গেছে এখন। আবার একটু রাজনৈতিক জীবনে ফিরে আসি। সাধারণ জনগণ আসলে জানতে চায়, আপনারা যখন খুব সাধারণের কাছাকাছি যান রাজনীতিবিদ হিসেবে, তাদের অনেক চাওয়া পাওয়া থাকে। জামাত ইসলামী এবার বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে, সেই জায়গাটিতে আপনারা কতখানি সাধারণ মানুষের কথা বলতে পারবেন, তাদের সত্যিকার অর্থে যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো এই দীর্ঘ 16-17 বছর পর আমরা পূর্ণ হতে দেখব কিনা? ইনশাআল্লাহ। আমরা যেহেতু তৃণমূল একটি দল, আমাদের অধিকাংশ নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে, আমরা কিন্তু এলিটিস্ট দল নয়। আমাদের এখানে শিল্পপতি, বড় বড় প্রফেশনাল এরকম, আমাদের হচ্ছে খেটে খাওয়া মানুষ বেশি, ওয়ার্কিং ক্লাস মানুষ বেশি, রুরাল পপুলেশন বেশি, এরাই আমাদের ব্যাকবোন। কিন্তু অধিকাংশ আমাদের নেতৃবৃন্দ একদম নিচ থেকে উঠে আসা। আর আমাদের যদিও আমার এটা বলা মানে না, আমাদের কিন্তু পরিবারতন্ত্র নাই, নেতার ছেলে নেতা হয় না। যদি যোগ্যতা থাকে তাহলে সেটা ভিন্ন। তো এই জন্য একদম গ্রাসরুট থেকে আমাদের লিডারশিপ উঠে আসে। সেই সাথে আপনার আরেকটি পরিচয় আছে, আপনি জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সাথে আপনাকে যোগাযোগ করতে হচ্ছে। জামায়াতের সাথে আসলে সবসময় আমরা দেখেছি কিছু দুই একটি রাষ্ট্রের, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই দূরত্বগুলো আপনি আসলে এখন একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন কিনা? আমি মনে করি যে বাংলাদেশ এমন একটি জায়গায় যে কোনো রাষ্ট্রের সাথে দূরত্ব রাখার আমাদের পক্ষে এটার সম্ভব না। সবার সাথে কাজ করতে হবে। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এর সম্ভাবনা অনেক বড়। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। এই মানুষকে যেন সারা বিশ্বের অপরচুনিটি তাদের জন্য ওপেন করতে পারি, সেজন্য আমাদের যার কাছ থেকে যাওয়া দরকার সেটা আমাদের আদায় করে নিতে হবে। আমরা আসলে সেই প্রত্যাশাই করতে চাই যে জামায়াত ইসলাম পুরো বাংলাদেশের সব মানুষের, সব ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার সবার হয়ে উঠুক, সবার জন্য কাজ করুক। ব্যারিস্টার আরমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের মতন এই ব্যস্ততম সময়ে আপনি এবং আপনার পরিবারের সব সদস্য আমাদেরকে সময় দিয়েছেন। ডিবিসির আমার দর্শকদের উদ্দেশ্যে যদি ঈদের শুভেচ্ছা জানান আপনি। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন, ঈদে আমি যে আনন্দ করছি, আমার প্রতিবেশী, আমার কর্মচারী, আমার ড্রাইভার, আমার কাজের বুয়া, আমার আত্মীয় যারা আর্থিক অবস্থা আমার সমান নয়, তারা কেমন ঈদ কাটাচ্ছেন, এদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি। আমরা সবাই যদি আমাদের আশেপাশে যারা আছেন, যারা বঞ্চিত আছেন, তাদের দিকে খেয়াল রাখি, তাহলে আমরা সবাই মিলে হয়তো এটি আনন্দময় ঈদ করতে পারবো। আসুন, শুধু নিজেরা নয়, সবাইকে নিয়ে করি ঈদের আনন্দ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আরমান। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমরা চেষ্টা করেছি একজন নেতার, একজন সংসদ সদস্যের ব্যক্তি জীবনের খানিকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ঈদের এই বিশেষ আয়োজনগুলোতে ডিবিসির সঙ্গেই থাকবেন, রাজকাহনের সাথেই থাকবেন। ধন্যবাদ।